আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা অত্যন্ত চাঞ্চল্যকর একটি সোর্স রিপোর্ট নিয়ে কথা বলবো এবং পুরো বিষয়টাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। এই রিপোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর এক নাটকীয় উত্থানের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। চলুন ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক আর সোর্সে দেওয়া তথ্যগুলো খুঁটিয়ে দেখা যাক। রিপোর্টটি শুরুতেই এমন একটা বিষয় তুলে ধরেছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো। সোর্স এখানে একটি চরম মেরুকরণের চিত্র তুলে ধরেছে। তার একটি সরাসরি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, যেখানে অঞ্চলটি থেকে ঐতিহাসিক মুঘল শাসকদের নাম একেবারে মুছে ফেলার কথা বলা হয়েছে। সোর্সের মতে তার রাজনৈতিক উত্থানের অন্যতম প্রধান দিকই হল এই মেরুকরণের রাজনীতি। সোর্সের দাবিগুলো গভীরে গিয়ে বোঝার জন্য আজকের এই পুরো আলোচনাটাকে আমরা 5টা ভাগে ভাগ করে নিতে পারি: ক্ষমতায় উত্থান, প্রারম্ভিক রাজনীতি, বিজেপিতে পাড়াবদল, মেরুকরণের রাজনীতি এবং সবশেষে বিতর্ক ও অভিযোগ। প্রথম ভাগ, ক্ষমতায় উত্থান এবং 2026 সালের পথ পরিবর্তন। সোর্স রিপোর্ট বর্তমানের যে বাস্তব চিত্রটা তুলে ধরছে, চলুন সেটাই আগে দেখা যাক। সোর্স রিপোর্ট অনুযায়ী 2026 সালের নির্বাচনের পরের চিত্রটা একেবারে অন্যরকম। গেরুয়া বসনে শপথ নেওয়ার এই ঘটনাটি শুধু একটি জয় নয়, বরং রাজ্যের এক বিশাল আদর্শগত পরিবর্তনের প্রতীক। রিপোর্টে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যে রাজ্যের ইতিহাসে এটিই প্রথমবার যখন একটি কট্টর হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী ক্ষমতায় এসেছে। এবার রাশির দ্বিতীয় ভাগে, একজন নেতার উত্থান এবং তার প্রারম্ভিক রাজনৈতিক জীবন। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এক সময়ের ধর্মনিরপেক্ষ জোটের একজন সঙ্গী ঠিক কিভাবে এই কট্টর অবস্থানে এসে পৌঁছালেন। চলুন তার রাজনৈতিক শেকড়টা একটু খুঁজে দেখি। রিপোর্টে তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের দারুণ একটা টাইমলাইন দেয়া হয়েছে। 1970 সালে এক রাজনৈতিক পরিবারে জন্ম, এরপর 1995 সালে কংগ্রেসের হয়ে কাউন্সিলর নির্বাচিত হওয়া, আর ঠিক 3 বছর পর 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য গঠিত তৃণমূল কংগ্রেসে যোগদান। সোর্সের মতে তার ক্ষমতার আসল ভিতটা তৈরি হয়েছিল 2007 সালে, যখন তিনি নন্দীগ্রাম আন্দোলনের একজন প্রধান কারিগর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর এই পটভূমি আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় ভাগে, বিজেপিতে পালাবদল বা আনুগত্যের পরিবর্তন। এখান থেকেই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আর রূপান্তরমূলক মোড়টা শুরু হয়। সোর্স দাবি করছে এই রাতারাতি দলবদলের পেছনে মূল কারণ ছিল তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান প্রভাব। এর ফলেই দীর্ঘদিনের বিশ্বস্ত এবং অনুগত একজন তৃণমূল নেতা হঠাৎ করেই তাদের সবচেয়ে কট্টর ডানপন্থী প্রতিপক্ষে পরিণত হন। 2020 সালের শেষের দিকে পদত্যাগ করে তিনি সরাসরি বিজেপিতে যোগ দেন, আর চমকপ্রদভাবে 2021 সালের নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরাজিত করেন। ভাবা যায়। চতুর্থ ভাগ, বক্তব্য এবং মেরুকরণ। সোর্সের বিবরণ বলছে বিজেপির সাথে যুক্ত হওয়ার পর থেকেই তার আদর্শগত বক্তব্য এবং মেরুকরণের মাত্রা যেন রকেট গতিতে বাড়তে থাকে। রিপোর্ট অনুযায়ী তার প্রচারণায় মুসলিম বিরোধী মনোভাব ছিল একেবারে স্পষ্ট। সোর্স বেশ কিছু বিতর্কিত হুমকির কথা উল্লেখ করেছে, যেমন বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারী বলে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দেওয়া, ইসরায়েলের মতো জাতিগত নিধন বা এথনিক ক্লেনজিং অভিযানের ইঙ্গিত এবং হিন্দু বাড়িগুলোকে আলাদা করে চিহ্নিত করার দাবি। এমনকি নির্বাচনের পরই মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন করে নেতাজি পল্লী রোড রাখার মতো সুনির্দিষ্ট পদক্ষেপগুলোকেও সোর্সে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তার রাজনৈতিক দর্শনের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে সোর্স এই প্রকাশ্য ঘোষণাটিকে তুলে ধরেছে। তিনি স্পষ্টই বলেছেন যে তার নিজের দলের সেই সর্বজনীন স্লোগান সবকা বিকাশ বা সবার উন্নয়ন, এটা তিনি আর বলবেন না। সরকারি সুযোগ সুবিধাকে সরাসরি রাজনৈতিক আনুগত্যের সাথে যুক্ত করার এই প্রকাশ্য ঘোষণা সোর্সের মতে তার মেরুকরণ নীতির একটা জ্বলন্ত প্রমাণ। পঞ্চম এবং শেষ ভাগ, বিতর্ক ও অভিযোগ বা বলা যায় ক্ষমতার নেপথ্যের গল্প। এই অংশে সোর্স রিপোর্টটি তার বিশাল রাজনৈতিক সাফল্যের ঠিক উল্টো পিঠে থাকা কিছু গুরুতর আইনি ও নৈতিক অভিযোগকে সরাসরি সামনে এনেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা লুকিয়ে আছে একটা ছোট্ট সংখ্যার মধ্যে, 25। সোর্স অনুযায়ী 2026 সালের নির্বাচনী হলফনামা থেকে জানা যায় যে তার বিরুদ্ধে ঠিক 25টি ফৌজদারি মামলা রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল এখন পর্যন্ত এর কোনোটিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়নি।
কেন এমনটা হলো? সোর্সে থাকা আলোচক এখানে একটা শক্ত যুক্তি দাঁড় করিয়েছেন। তার মতে বিজেপিতে এই পালাবদল আসলে তাকে অতীতের বিভিন্ন কেলেঙ্কারি, যেমন ২০১৪ সালের নার্দাস্টিং অপারেশন, এগুলোর দায়বদ্ধতা থেকে বাঁচিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ ২০২২ সালের একটা আদালতের আদেশের কথা তুলে ধরা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে থাকা ২৬টি এফআইআর স্থগিত করা হয় এবং নতুন মামলার ক্ষেত্রেও আদালতের অনুমতি বাধ্যতামূলক করা হয়। সোর্সের দাবি, এটা রাজনৈতিক পালাবদলেরই একটা সুফল। তবে তার এই অবিশ্বাস্য উত্থানের গল্পের পেছনে বেশ কিছু কালো ছায়াও রয়েছে। সোর্স রিপোর্টটি গত ১ দশকেরও বেশি সময় ধরে তার ৪ জন ঘনিষ্ঠ সহকর্মীর রহস্যজনক এবং অমীমাংসিত মৃত্যুর ঘটনা তুলে ধরেছে। ২০১৩ সালে পিয়ের মৃত্যু, ২০১৮ সালে নিরাপত্তারক্ষী, ২০২১ সালে চালকের রহস্য মৃত্যু, আর একেবারে এই তো ২০২৬ সালের নির্বাচনের ঠিক পরপরই আরেকজন ব্যক্তিগত সহকারীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। এই রহস্যজনক মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে, যার কোনো সুস্পষ্ট কিনারা হয়নি। আমরা এই সোর্স রিপোর্টের পর্যালোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই তথ্যগুলো আমাদের সামনে অত্যন্ত গভীর এবং চিন্তায় ফেলার মতো একটা প্রশ্ন রেখে যায়। বিপুল রাজনৈতিক ক্ষমতা, তীব্র আদর্শগত মেরুকরণ আর এত সব অমীমাংসিত অভিযোগের এই যে একটা নজিরবিহীন সমীকরণ, এটা শেষ পর্যন্ত রাজ্যের ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? সোর্স মেটেরিয়ালের আজকের এই তথ্যবহুল বিশ্লেষণটি এই জটিল বিষয়টা বুঝতে আমাদের সবাইকে নিশ্চয়ই নতুন করে ভাবতে সাহায্য করবে।